বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদের যে সিনিয়র অফিসার কম্বাইন্ড 11 ব্যাংকস এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আজকে আমাদের এই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে নবম গ্রেডের, এটা অনেকের কাছে এই প্রশ্নটা কঠিন লেগেছে, ডেফিনেটলি কোনো সন্দেহ নাই। কারণ 1 ঘন্টাতে 20টা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দিয়ে এভাবে 100 কোশ্চেন সলভ করা অনেক টাফ। টু বি অনেস্ট, এতে কোনো সন্দেহ নাই। তো ম্যাথ পার্ট আমি দেখেছি এবং আমি আপনাদেরকে ম্যাথ পার্টের সমাধান ইতিমধ্যে সফট কপিতে আমার ম্যাথ এক্সপ্রেস বাই আব্দুল সালাম ফেসবুক গ্রুপে দিয়েছি। 20টা ম্যাথেরই সমাধান দেখেছি উইথ মাল্টিপল প্রসেস। হ্যাঁ, আচ্ছা, 10টা সেকেন্ড টাইম। হ্যাঁ, তো আমি সফট কপিতে প্রত্যেকটা পরীক্ষারই আলহামদুলিল্লাহ দেওয়ার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে অনেকেরই আহ, চাওয়া থাকে সফট কপির সাথে যেন একটা ভিডিও সলিউশন দিই, দ্যাট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস ইজিলি। কারণ সফট কপিতে তো সবকিছু সুন্দরভাবে এক্সপ্লেন করা সম্ভব হয় না। মোটামুটি একটা শর্ট টাইমের মধ্যে শেষ করতে হয়। তবে যা দেখা হয় কেনা, তো আমি শুরু করছি। হ্যাঁ, এত কথা না বলে আমি শুরু করছি। ইনশাল্লাহ এখানে এক থেকে একাধিক অ্যাপ্রোচ দেখবো, আর যতগুলো সম্ভব একটু সময়ের মধ্যে 20টা ম্যাথে দেখবো। আমি আশা করি আমার এখানে তার্কিক থাকবে যে আপনি এক্সাম হলে যে কনসেপ্টে ম্যাথটা সলভ করেছেন, আমি যদি এর থেকে একটু বেটার দেখাতে পারি, আমার যেটা জানাশোনা আলহামদুলিল্লাহ আছে, আমি এই লাইনে দীর্ঘদিন ধরে রয়েছি। তো আপনার থিঙ্কিং স্টাইলটা কি ছিল আর আমার থিঙ্কিং স্টাইলটা কি, আহ, অর্থাৎ আপনার থিঙ্কিং স্টাইল ডেভেলপ করাটা আমার উদ্দেশ্য। ঠিক আছে, প্রথম একটা, three numbers are in the ratio 2:3:5 and their LCM is 300. So what is their HCF? অর্থাৎ আমরা এখান থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা বের করতে চাই। এইচসিএফ কে ইউরোপিয়ান কান্ট্রিতে জিসিএফ ও বলে, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, সেটা বলা হয়ে থাকে। তো একটা জিনিস আমি খেয়াল করবেন, তিনটা নাম্বার মূল ফর্মে দেওয়া নাই, বরং তাদের রেশিও ফর্মেট আমাদের এখানে দেওয়া আছে। ভালো কথা, এবং তাদের এলসিএম আছে কত, 300। সো এই 300 থেকে আমাকে এক্সট্রাক্ট করে আনতে হবে। কিভাবে? দেখেন, আপনি এভাবে ধরে করতে পারেন যে 2x 3x 5x তিনটা নাম্বার। তো এই তিনটা নাম্বারের যে এলসিএম হবে 2x 3x 5x, সেইটাই ইকুইভ্যালেন্ট টু 300। এভাবে এক্স এর মান বের হয়ে যাবে, আর ওই এক্সটাই কিন্তু আমাদের এসিএফ বা গসাগু। খুব দ্রুত বের করা যায়। অথবা এভাবে চিন্তা করা যায় যে 2 3 5, যেহেতু কো ফ্যাক্টর তোমার 3 5 15, 15 থেকে 30, এই যে 30 ইউনিট দেখতেছেন, এটা আমাদের ভাষায় ওই তিনটা নাম্বারের লসাগু। আই রিপিট, আমাদের ভাষায় ওই তিনটা নাম্বারের লসাগু হচ্ছে 30 ইউনিট। আপনার হয়তো 30x হইতো, হোয়াটএভার ইট ইজ, কোনো সমস্যা নাই। সো আমাদের ভাষায় হচ্ছে 30 ইউনিট লসাগু, প্রশ্নের ভাষায় সেটা 300 কে রিপ্রেজেন্ট করে। তো আমি কি চাচ্ছি, গসাগু চাচ্ছি, অর্থাৎ হাইয়েস্ট কোন পার্টটা, হাইয়েস্ট যে ইউনিটটা ওদের ভিতর কমন আছে, সেটাই তো এইচসিএফ, সেটা আমি করতে চাচ্ছি। সো 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত? অনেক সহজে চিন্তা করা যায় যে 300 হয়েছে, মানে 10 টাইমস এর ভ্যালু দিয়েছে, তাহলে 1 10 টাইমস এর ভ্যালু দিয়ে কি হবে বলতো, 10 হবে। সো এতে যে গসাগু, সেটা কি 10 হবে। বোঝা গেছে? বা আপনি যদি এভাবে করতেন, ওই তিনটা নাম্বারে লসাগু 30x which is equivalent to 300, then x is equal to কত, 10, which is representing as the GCF or ACF of that three numbers. এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আর লসাগু গসাগু নিয়ে আমি বিস্তর ইউটিউবের ফ্রি ক্লাস আলোচনা করেছি, যে হাইয়েস্ট কমন ফ্যাক্টরকে কেন এলসিএফ বলে না, লোয়েস্ট কমন ফ্যাক্টর কেন বলে না। তো এটা নিয়ে বিস্তারিত খুব সুন্দর আলোচনা করা যায়, আমি ইউটিউবে দিয়েছি, এটা দেখে নিন আপনারা। সম্ভবত পেট্রো বাংলার একটা সেশনে আলোচনা করেছিলাম। নেক্সট, if x plus 1 by x is equal to 3, find the value of x to the power cube plus 1 by x to the power cube. এই প্রশ্ন বাসায় এরকম মানুষ মনে হয় নাই। তো আমরা এটা সলভ প্রশ্নের সূত্র লিখতে যাব না, সিম্পলি চিন্তা করবো। আমরা জানি a কিউব, মানে a কিউব বলতে যে প্রশ্নটা কিউব থাকে, -3 ইনটু আমাদের x plus 1 by x মানে 3 থাকে। সো এটা ডিরেক্টলি করলে 27 মানুষ এখান থেকে 18, সরি 9, তাহলে এখান থেকে 18 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সামনের দিকে কিছু ভালো কোশ্চেন আছে, হ্যাঁ, ওগুলো তো আমরা দেখব, সমস্যা নাই। প্রথমে কিছু ইজি কোশ্চেন দিয়েছে তারা। if f of x is equal to x square plus ax plus b and f of 1 is equal to 0, f of 3 is equal to 0, then find f of -1. প্রশ্নটা আসলে কি? প্রশ্নটা আসলে সিম্পলি বলা হচ্ছে এই যে এই প্রশ্নটা যদি আপনি f of 1 বসান, -1 বসান, অর্থাৎ মানে in the place of x,
ইফ ইউ পুট ডাউন -1, তো এটা পুট ডাউন করলে এই ফাংশন এফ অফ -1 এর মান কত আসে সেটা ফাইন্ড আউট করতে হবে। তো আমি সিম্পলি যদি আমাদের কাছে এ এবং বি না থাকতো, এটা ইজিলি আমি -1টা বসিয়ে দিতে পারতাম। কিন্তু এখন যদি -1 বসান, তাহলে এ বি সম্বলিত একটা রাশি থাকবে, যেটা একটা সলিড বা একটা অ্যাবসোলিউট কোনো মান এখান থেকে দিবে না। তার মানে এমন কিছু আমাদের এখানে আছে যেটা দিয়ে আমি এ বিটাকে রিপ্লেস করতে পারবো। সেটা কি? দেখেন বলা আছে, যদি ওই ফাংশনে এফ অফ 1 ইকুয়াল টু 0 বসানো হয় বা এফ অফ 3 ইকুয়াল টু 0 বসানো হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এটা 0 আসতেছে। তাহলে 0 আসতেছে, এর অর্থ হচ্ছে ডেফিনেটলি এই 1 ওইটার একটা রুট বা মূল, একটা ভ্যালু, x এর একটা ভ্যালু বা x এর একটা রুট। ডেফিনেটলি 3 আমাদের কি বলতো, x এর একটা রুট। সো আমি বলতে পারি যে x সমান 1 ডেফিনেটলি একটা রুট, যেহেতু 0 আসছে। ঠিক একইভাবে x সমান 3 এটাও একটা রুট। এটা কোয়াড্রেটিক ইকুয়েশনে কাহিনী অনেক আলোচনা করা হচ্ছে। তো x সমান 1 যদি হয়, তাহলে সিম্পলি বলা যায় x মাইনাস 1 সমান 0 বলা যায়। সিমিলারলি x মাইনাস 3 সমান এখান থেকে 0 বলা যায়। একটা জিনিস খেয়াল করবে, আমরা যখন উৎপাদকে ভাঙি, উৎপাদকে ভাঙার সময় কি, এই যে এই দুটো অপশন এরকম আসে না, তার আগের লাইনটা কি, সিম্পলি তার আগের লাইনটা হচ্ছে x মাইনাস 1 x মাইনাস 3 ইকুয়াল টু 0। তার আগের লাইনটা কি, অর্থাৎ এটাকে গুণ করলে মেইন যে ফাংশন সেটা ডেফিনেটলি পাওয়া যায়। তার মানে f of 1 is equal to 0 এবং f of 3 is equal to 0 বসানোর ফলে 3 বসানোর ফলে যেহেতু 0 আসতেছে, এটা দুটা রুট, একটা 1 একটা 3। আর রুটের আগের অবস্থা কেমন, মানে ফ্যাক্টরটা কেমন, x 1 এটা একটা ফ্যাক্টর, এইটা আরেকটা ফ্যাক্টর, এন্ড দুইটা ফ্যাক্টরকে if you multiply the product of the two factors must be the same function। ঠিক আছে? আচ্ছা আমি একটু ড্র করতে চাই, এটা একটু নিতে পারছি। সামনে অনেকগুলো আছে, আমরা সুন্দর করে আলোচনা করবো সামনে, ঠিক আছে? সো এইটাকে যদি আমরা গুণ করে ফেলি, অর্থাৎ x 1 এবং x 3, তাহলে সিম্পলি x স্কয়ার 3x থেকে এখানে 4x, অর্থাৎ x স্কয়ার 4x প্লাস এখান থেকে 3কে 3। তাহলে এইটা মূলত আমাদের রাশি ছিল, অর্থাৎ ইন দ্য প্লেস অফ x স্কয়ার প্লাস x প্লাস b, আসলে মূল রাশিটা ছিল x স্কয়ার 4x প্লাস 3। আপনি এখানে এখন 0 বসান, এখানে এখন 3 বসান, সরি 1 বসান, 3 বসান, দেখবেন আলটিমেটলি এই যে 0 কিন্তু এখান থেকে পাবে। কেন পাবে? বিকজ 1 and 3 ডেফিনেটলি রুট অফ দ্যাট ইকুয়েশন। ওকে, এখন এই ইকুয়েশনে যদি আমরা -1 বসাই, তাহলে -1 স্কয়ার 4 দিয়ে এখানে সিম্পলি -1 প্লাস এখান থেকে 3, তাহলে এই 3 আর এক কত 4, ভুল করলাম? হ্যাঁ না, ভুল করি না, ঠিক আছে, 4 এবং 4 এখান থেকে 4 প্লাস 4, তাহলে 8 আসে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে সিম্পলি এইট ইজ দা রাইট আনসার অফ দ্যাট কোশ্চেন। এখানে একটা দুটো কোশ্চেন আছে যাদের একটু বুঝতে সমস্যা আছে, ওগুলো আসুন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। For what value of k does the system 2x plus k y সমান 4 and kx plus 8 y সমান 8 have infinitely many solutions? Okay, এই প্রশ্নটা এমন একটা কোশ্চেন যেটা যা বুঝতে অনেকেই অনেক সমস্যা হয়। হ্যাঁ, হতে পারে আর কি, আমি তো সলিউশন দুপুরের দিকেই দিয়েছি, তো এটাতে মানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে এরকম। তো বিষয়টা হচ্ছে এরকম যে এখানে বুঝতে হবে ইনফিনিটলি মেনি সলিউশন বলতে আসলে কি বোঝায়। সাপোজ ধরেন দুইটা লাইন, মানে নরমালি দুইটা লাইন কি হতে পারে, এটা তো স্ট্রেট লাইন, টোটাল কোশ্চেন এটা কিন্তু স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন। আপনারা হয়তো জানেন যে ax প্লাস by সমান c, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এই যে যারা ইন্টারে সায়েন্স করছেন তাদের তো মনে থাকার কথা, ভুল হলে কিন্তু বিপদ। স্ট্রেট লাইন সরলরেখা নামে 3.1 থেকে 3.7 অনেক বড় একটা চ্যাপ্টার ছিল না? আমি কিন্তু অনেক টিউশনের মধ্যে দেখেছি, তো এটা আমার মনে আছে খুব ভালো করে, লাস্ট কিছুদিন আগে টিউশনে আসছে। তো x প্লাস বি এটা সি, এটা একটা স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন। তো সাপোজ দুইটা লাইন কে সমান করা, এটা একটা লাইন আর এটা একটা লাইন। তো আবার এরকম হতে পারে না এইটা একটা এইটা একটা, আবার এরকম হতে পারে না এইটা ঠিক এইটার উপর দিয়ে আর একটা লাইন গেছে একদম। তো ইনফিনিটলি মেনি সলিউশন বলতে আসলে কি বোঝায়, যেমন করেন দুইটা লাইন এভাবে গেছে, তাহলে এটা বোঝায় নো সলিউশন। এটাতে কোনো কি বলেন তো, কোনো সলিউশন আসবে না, কোনো ইন্টারসেকশন হয় না। এই দুইটা রেখাকে যদি আজীবন চলতে দেন, এরা আজীবন চলবে, কখনোই কারোর সাথে মিলিত হবে না। রেকর্ড হচ্ছে, হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে কোনো সলিউশন থাকে না, ঠিক আছে? অর্থাৎ বি প্যারালাল, এরপর তো কোনো সলিউশন থাকবে না। ইন্টারসেক্ট ওয়ান পয়েন্ট, এই যে এই পয়েন্টটাকে ইন্টারসেক্ট হচ্ছে না, তো ডেফিনেটলি এই দুটার মধ্যে একটা সলিউশন কিন্তু থাকবে। আরেকটা হচ্ছে বি, মানে এই যে একটু আগে কি লাল একটা ড্র করলাম এবং গ্রিন একটা ড্র করলাম,
তো এটা কয়টা পয়েন্টে আপনার ইন্টারসেক্ট করছে বলতে পারবেন? বলা পসিবল না, এটা হাজার হাজার পয়েন্ট ইন্টারসেক্ট করছে। মানে এখানে একটা ইন্টারসেক্ট, এখানে একটা সলিউশন, এখানে একটা সলিউশন, হ্যাঁ এখানে একটা সলিউশন, এখানে একটা সলিউশন, অর্থাৎ এটা তো প্রত্যেকটা জায়গায় একটা করে ফেলবো আমাদের এক্স এবং ওয়াই এখান থেকে বের করা সম্ভব। তার মানে বি এক্সাক্টলি সেম লাইন যখন হয়ে যায়, তাহলে এই মানে লাইনে তখন ইনফিনিটলি মেনি সলিউশন থাকে, এটাই মূলত কথা। ঠিক আছে, সো আমরা উই ক্যান সে ডেফিনেটলি ফ্রম হিয়ার দ্যাট ইনফিনিটলি মেনি সলিউশন মিন্স বোথ ইকুয়েশনস আর আইডেন্টিক্যাল, মানে একদম হুবহু দেখতে সেম, একজন আরেকজনের মানে উপর দিয়ে গেছে পতিত হয়েছে। সো এভরি পয়েন্ট অন দ্য লাইন স্যাটিসফাইজ বোথ, এভরি পয়েন্ট প্রত্যেকটাকে মূলত প্রত্যেক ইকুয়েশনকে স্যাটিসফাই, এইটা মূলত হচ্ছে কোশ্চেনের মিনিং। এখন এখন যদি আমরা একটু ইয়াতে যাই, সলিউশনে যাই, তাহলে কাহিনীটা সলিউশনটা কেমন হবে খেয়াল করেন। বলা আছে ফর হোয়াট ভ্যালুস অফ কে, কে এর কোন ভ্যালুর জন্য, কে এর কোন ভ্যালুর জন্য, কে এর কোন ভ্যালুর জন্য এটা ইনফিনিটলি মেনি সলিউশন থাকবে। অর্থাৎ এই যে দুটো ইকুয়েশন আছে, কে এর এমন একটা ভ্যালু থাকবে যেটার জন্য ইনফিনিটলি মেনি সলিউশন থাকবে, অর্থাৎ একটা লাইন আর একটা লাইনের উপর দিয়ে যাবে, আইডেন্টিক্যাল হবে, সেম লাইনে পতিত হবে, এটাই হচ্ছে কথা। তো এটা একটা প্রশ্ন আমরা একাধিক উপায়ে সমাধান করতে পারি। প্রথমত আমরা চাইলে এটাকে স্লোপ বের করার মাধ্যমে করতে পারি, সেটা একটু লেন্থি, আমি দুইটাই দেখাচ্ছি। আর একটা কাজ করা যায় যে কোএফিসিয়েন্ট নিয়ে কাজ করা যায়। দুইটা লাইন যখন আইডেন্টিক্যাল হয়, যখন ইনফিনিটি, আমি জানি কি ইনফিনিটলি মেনি সলিউশন, তারপরে ডেফিনেটলি দুইটা লাইন আমাদের আইডেন্টিক্যাল, হ্যাঁ দুইটা লাইন যখন আইডেন্টিক্যাল হয়, তাহলে খেয়াল করবেন তাদের যে কোএফিসিয়েন্ট গুলো থাকে, অর্থাৎ এক্স এর সাথে যে সহগ আছে, ওয়াই এর সাথে যে সহগ আছে, এটা এরকম থাকে, তাদের কোএফিসিয়েন্টের ইয়াটা প্রপোর্শনটা মানে সবসময় কি হয়, প্রপোর্শনাল হয়, এরকম, হ্যাঁ এই প্রপার্টিজ, মানে A3 হবে না, সরি এটা হবে, যেহেতু এই পোর্শনে কি থাকে খেয়াল করেন, এই পোর্শনে আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম থাকে, সো C1/C2। আই রিপিট, দুইটা লাইন যখন আইডেন্টিক্যাল হয় তাদের কোএফিসিয়েন্ট গুলো সিম্পলি প্রপোর্শনাল হয়, অর্থাৎ এই প্রপার্টিজ এখান থেকে আলহামদুলিল্লাহ মেনে চলে। তো এটা আমরা এখান থেকে কন্ডিশনটা অ্যাপ্লাই করে খুব দ্রুত করা যায়, যে প্রথম ইকুয়েশনে আপনার কোএফিসিয়েন্ট কত 2, আর দ্বিতীয় ইকুয়েশনের কোএফিসিয়েন্ট হচ্ছে k ইজিক্যাল টু সমান হবে, এটা আমাদের কোএফিসিয়েন্ট কে, আর এটার কোএফিসিয়েন্ট কত এখান থেকে 8, ইজিক্যাল টু সিম্পলি বলা যায় এটার কনস্ট্যান্ট মান কত, কনস্ট্যান্ট হচ্ছে এখান থেকে 4, আর এটার কনস্ট্যান্ট হচ্ছে 8, সেটাকে ক্যান্সেল করলে 1 2 নেওয়া যায়। তারপরে আমি বলতে পারি যে যে কোনো পার্ট নিয়ে সলভ করা যায়, তো আমি এই পার্ট আর এই পার্ট নিয়ে করছি, 2/k ইজিক্যাল টু আমাদের 1/2, সো k ইজিক্যাল টু এখান থেকে 4 আসে। তার মানে k এর ভ্যালু যখন 4 থাকছে, সো ফর k ইজিক্যাল টু 4, দ্য সিস্টেম হ্যাজ অ্যাবসলিউটলি ইনফিনিটলি মেনি সলিউশনস, অর্থাৎ k এর ভ্যালু 4 হইলে নাম্বার লাইন দুটো কি হয় একদম মানে কি বলে এটাকে প্যারালালিজম, প্যারালালি কিভাবে মানে ইন্টারসেক্ট করার মতো আইডেন্টিক্যালি যায়। তো এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আরেকটা কনসেপ্ট হতে পারে স্লোপের মাধ্যমে, হ্যাঁ আমি দেখাই দিই, শিখে রাখেন, পরবর্তীতে কোনো এক্সামে যখন এই কনসেপ্ট গুলো আসবে এখানে লিখতে আপনার। ওকে, স্লোপ নিয়ে একটা চিন্তা করা যায় যে মানে বোথ ইকুয়েশনস রিপ্রেজেন্ট করতে হবে সেম লাইন, তাহলে স্লোপটা কি হয় ইকুয়াল হয়। এখন স্লোপ কেমনে বের করা যায়, এখানে কত হচ্ছে 2x + q = 4, তো স্লোপ কেমনে বের করতে হয় আপনারা তো জানেন, বিশেষ করে যারা সায়েন্স সেক্টরে ছিল তাদের তো বা বিসিএস রিটেন নিছেন, তারাও জানার কথা যে মূল বিন্দুকে যে সরলরেখার সমীকরণ y = x + c, এটার সাথে আমরা তুলনা করে বা কম্পেয়ার করে আমরা এখান থেকে স্লোপটা বের করে আনতে পারি। তো সিম্পলি এটা যদি বের করে আনতে চাই, তাহলে ky টা এই পাশে রেখে ওই পাশে -2x প্লাস এখান থেকে 4 দেন। এটা কেন কিছু বুঝতে পারতেছেন আশা করি, জাস্ট y এটার মধ্যে ইকুয়েশন বানাতে যাচ্ছি, কারণ m যেটা এটা আমাদের এখান থেকে স্লোপ, আই রিপিট m যেটা সেটা হচ্ছে স্লোপ, অর্থাৎ x এর যে সহগটা থাকে সেটা হচ্ছে আমাদের কি m, কখন যখন y এর সাথে আর কোনো কিছু নাই। তো সিম্পলি y -2x / k প্লাস এখান থেকে 4/k, তার মানে y এর সাথে কি আছে, y এর সাথে আমাদের কাছে -2/k আছে। তাহলে খুব ক্লিয়ারলি বলা যায় প্রথম লাইনের যে স্লোপ সেটা m1 = 2 ইজ নাথিং বাট -2/k। তাহলে পরেরটার উপর বের করতেছে না, বুঝতে পারতেছেন y টা এখানে থাকবে, এই kx টা ওই পাশে চলে যাবে। আচ্ছা, তাহলে kx ওই পাশে গেলে -kx, y এর সাথে যেহেতু কোনো কিছু থাকতে হয় না, তো এই দুই ভাগকে ভাগ করে দিলে নিচে কি আসবে 8 আসবে। তাহলে m2 বলা যায় কি, m2 আলহামদুলিল্লাহ বলা যায় -k/8। এখন একটা জিনিস দেখেন, আমি বলেছি যেহেতু এরা আপনার
আইডেন্টিক্যাল ইনফিনিটলি মেনি সলিউশন তাদের থাকতে হবে, তার মানে তাদের স্লোপটাও সেম হতে হবে। স্লোপ কেন সেম হবে? এই যে একদম একজন যেদিকে গেছে আর একজন গুরু শিষ্য দুই দিকে দুইজনই সেম গেছে, তার মানে স্লোপটা কি সেম। তাহলে বলতে পারি ডেফিনেটলি m1 ইজ ইকুয়াল টু m2, তার মানে বলা যায় -2/k ইজ ইকুয়াল টু মাইনাস এখান থেকে k/8। লেখা কি বেশি বড় হয়ে যাচ্ছে? আচ্ছা লিখতে থাকি। তো এটা ক্যান্সেল আউট করলে আমাদের কে স্কয়ার ইকুয়াল টু কত থাকে? 16 থাকে। তাহলে কে ইকুয়াল টু বলা যায় +-4। এখন এখান থেকে একটা ভাবে একসেপ্ট হবে না, এখন অপশনে কিন্তু -4 আছে +4 আছে, কোনটা একসেপ্ট করবেন? তো এটা খুব সহজ একটা বিষয়, একসেপ্ট ঠিক সেটাই করবেন যেটা ইনপুট দিলে লাইন উইল বি আইডেন্টিক্যাল। আই রিপিট, একসেপ্ট ঠিক সেটাই করবেন যেটা ইনপুট দিলে, যে ভ্যালুটা ইনপুট দিলে লাইন কি হবে? আইডেন্টিক্যাল হবে। তো চলো ইনপুট দিই। সিম্পলি বলা হচ্ছে 2x প্লাস ky ইজ ইকুয়াল টু 4। তো প্লাস 4 যদি এখানে দিই, মানে 2x প্লাস এখান থেকে 4y ইজ ইকুয়াল টু কত? 4। তো 2 কমন নিলে x প্লাস এখান থেকে 2y ইজ ইকুয়াল টু 2। আর এখানে যখন আপনি 4 দিবেন তখন 4x, আমি কিন্তু যে k ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4 বের করেছি, সো প্লাস 4 নিয়ে কাজ করছেন, হ্যাঁ। 4x প্লাস এখান থেকে 8y ইজ ইকুয়াল টু 8, সো 4 কমন নিলে x প্লাস 2y ইজ ইকুয়াল টু 2। দেখেন এই যে এইটা আর এইটা কি সেম না? প্রথম লাইনে প্রথম যে লাইন সেখানে কে ইজ ইকুয়াল টু 4 বসিয়েছে, দ্বিতীয় যে লাইন যেটা দেখতে একটু ডিফারেন্ট ছিল সেখানেও কিন্তু 4 বসিয়েছে, বাট এখন থাকে যাচ্ছে দ্য টু লাইন আর আইডেন্টিক্যাল, একদমই সেম। তার মানে এই যে কে যে ভ্যালু 4, এটার জন্য এই দুইটা লাইন আইডেন্টিক্যাল হয়। অর্থাৎ এই ক্ষেত্রে তাদের ইনফিনিটলি মেনি সলিউশন থাকবে, একটা একটার উপর দেখেছে আপনার এই পয়েন্টের সলিউশন আছে, এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে সব পয়েন্টের সলিউশন আছে। কে জিরো টু মাইনাস ফোর আমি করবো? আমি করবো না। কে করবে? আপনি করবেন। আপনি সুন্দর করে করে নেন, হ্যাঁ। চেক করবেন কি -4 বসালে দেখবেন এই যে লাইনটা আসতেছে আর এই যে লাইন আসতেছে, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, এটা কোনোভাবেই সমান নয়, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে পরের প্রশ্নে যাই। নেক্সট কোশ্চেন, এ ল্যাডার নেমড ম্যাথ এক্সপ্রেস বাই আব্দুল সালাম। আচ্ছা, প্রথমত প্রশ্নে তো কোনোভাবেই ম্যাথ এক্সপ্রেস বাই আব্দুল সালাম ছিল না, ছিল ডেফিনেটলি থাকবে না। প্রশ্নকর্তা তো আর মানে আমার সাথে কোনো যোগাযোগ না যে আমার নাম দিয়ে একটা প্রশ্ন করে দিবেন, তাই না? আমি করলে না একটা হবে কিছু একটা করতাম। তো আহ, ছিল না, আমি ইচ্ছা করে দিয়েছি বইয়ের নামটা, বলতে পারেন। এগুলো খুব কপি পেস্ট হতো, তো একটু দিয়েছি আর কি, কিছুটা যদি ঠেকানো যায়, যদি না যায় তাহলে তো কিছু করার নাই। আবার নিজের ভালো লাগছে আলহামদুলিল্লাহ যে এগুলো আমি হাতে দেখাচ্ছি, তো নিজের নামের স্বাক্ষরটা থাকলো, এই আর কি। তো একটা মই আছে 30 মিটার লং, লিংস against a wall, the foot of the ladder is 5 meter from the wall, how high up the wall does the ladder is? অনেকবার 1000 টাইমস আমি আপনাদের কাছে করিয়েছি, এগুলো কিছু না, এগুলো করার মতো কোনো ম্যাথ না। আমি যে ছবিটা আপনাদের সফট কপি দিয়েছি সেটা এখান থেকে নিয়ে আসছি বোঝানোর স্বার্থে। সহজ কথা, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছাড়া কিছু না, এটা সমকোণী একটা ত্রিভুজ। যে এটা আমাদের একটা মই আছে, এটা একটা দেওয়াল আছে, তো এই যে মইটা সেটা কত? 13 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, আর এই জায়গা থেকে এই জায়গাটা যে ডিসটেন্স সেটা আমাদের কত? 5 মিটার। তো আমি জানি যে পিথাগোরাস যে ট্রিপলেট আর কি সব থেকে ভালো একটা ট্রিপলেট, ভালো ট্রিপলেট আমরা অনেক ইউজ করি, সেটা 5, 12, 13, তাই না? যে অতিভুজ যদি 13 হয়, ভূমি যদি 5 হয়, তাহলে আর একটা বাহু মাস্ট বি এখান থেকে 12 হইতে বাধ্য, হবেই কি 1000% হবে, কোনো সন্দেহ নাই। পিথাগোরাস ট্রিপলেটে এটা হইতেই হবে। সো সলভ করার কিছু নাই, আর একটা বল সিম্পলি 12 মিটার। ওকে, নেক্সট কোশ্চেন। হাউ, আচ্ছা আজকে কিন্তু ব্যাংক এশিয়া এমটিও সলভ কপিও দিয়েছে, ওখানে দেখে নিন, এটা প্রায় 465 নম্বর সমাধান ছিল আমার মধ্যে। How many distinct 5-digit numbers can be formed using the digits 0, 1, 2, 3, 4 and 5 such that a number is divisible by 5 and digits are not repeated? প্রথম কন্ডিশন হচ্ছে ডিজিট রিপিট করা যাবে না, ভালো কথা, সমস্যা নাই। দেখেন 5 ডিজিটের একটা নাম্বার আমরা এখান থেকে তৈরি করব। মেইনলি যে কন্ডিশনটা এখানে আছে যে ডিভিজিবল বাই 5। আচ্ছা, একটা নাম্বার কখন ডিভিজিবল বাই 5 হয় বলতে পারেন? একটা নাম্বার কখন ডিভিজিবল বাই 5 হয়? সিম্পলি খেয়াল করবেন, শুধুমাত্র যদি ওই নাম্বারটা লাস্টে 0 থাকে অথবা 5 থাকে, এছাড়া কোনোভাবেই ওই নাম্বার 5 দ্বারা ভাগ যায় না। অর্থাৎ একটা নাম্বার, a number will be divisible by 5 only if it ends with 0 or 5, এটা হচ্ছে কথা।
যদি 0 আর 5 দিয়ে শেষ হয় তাহলে সেই নাম্বারটা 5 দিয়ে ভাগ হবে। তাহলে এখানকার প্রথম একটা কন্ডিশন হচ্ছে আমাকে লাস্ট পজিশন আই হ্যাভ টু ফিক্স দ্যাট, আমাকে ফিক্স করে দিতে হবে। তাহলে এখানে শুরু করি। যদি ফিক্স করতে চাই, মনে করেন 5 মানে কি বলে 5 সংখ্যা বিশিষ্ট, তাই না, 4 থেকে 5। তো প্রথম চিন্তা করতে পারি, মনে করেন এখানে আমি 0 বসিয়ে দিলাম। সো এইটার মধ্যে আমি কোনো বিন্যাস করবো না, এটা আমাদের একদম ফিক্সড। উনি বসে আছেন ওনার চেয়ারে, উনি কোনো নড়াচড়া করবে না। তাহলে কি হবে, সিম্পলি 0 যদি ফিক্সড হয়ে যায়, আমাদের হাতে নাম্বার থাকতেছে কয়টা, 5টা নাম্বার থাকতেছে। মোট নাম্বার ছিল কয়টা, 6টা। যেহেতু আমি রিপিট করতে পারবো না, তো এই বিষয়গুলোর মধ্যে আমি কোনোভাবে 0 বসাতে পারবো না। তাহলে আমার হাতে এই 5টা নাম্বার আছে। তো 5টা নাম্বার থেকে আমি কয়টা জায়গা ফিল আপ করতে চাই, 4টা জায়গা ফিল আপ করতে চাই। আই রিপিট, 5টা জায়গা থেকে আমি 4টা নাম্বার ফিল আপ করতে চাই। দ্যাটস মিনস 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2, 20, 60, মানে 120 উপায়ে এই জায়গাগুলো ফিল আপ করা সম্ভব। অর্থাৎ এরকম 120টা নাম্বার তৈরি করা সম্ভব, যেটা আসলে 5 দিয়ে বিভাজ্য। এই জায়গাটা আশা করি অনেকে বুঝেন, বোঝার তো কথা। মানে আমি যেহেতু ব্যাচে অনেক আলোচনা করছি, যে 5টা নাম্বার আছে মানে কি, এখানে কখনো 2 বসবে দিয়ে বাকিগুলো এখানে বসে একটা নাম্বার, এখানে কখনো 3 বসবে দিয়ে বাকিগুলো একটা নাম্বার। ভালো কথা, এখানে তো এই যে যেমন করে যখন 3 ছিল এখানে 5, এই 5 কখন এখানে আসবে। সো একটা র্যান্ডম ভাবে নাম্বার গুলো বসতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখবো এখান থেকে 120টা নাম্বার তৈরি করতে পারবো বা সম্ভব। ওকে, আর একটা কাজ করা যায়, 0 কে ফিক্সড করলাম, 5 কে ফিক্সড করি না, মন খারাপ করতে পারে। সো আমরা 5 কে এখানে ফিক্সড করে দিলাম, ঠিক আছে। সো 5 কে যখন ফিক্স করবো, অর্থাৎ এইভাবে কিন্তু 120টা নাম্বার তৈরি করা যাচ্ছে। তাহলে আমাদের হাতে আর কি আরো 4টা জায়গা আছে। এই 4টা জায়গা কি কি দিয়ে ফিল আপ করতে পারবো, ওই যে আপনি তো 5 ফিক্স করে দিচ্ছেন, তার মানে আপনার হাতে এখন এই 4টা নাম্বার আছে। তো এই যে 4টা নাম্বার আছে, এই 4টা নাম্বার কি মানে 5টা দিয়ে আপনি সিম্পলি 4টা জায়গা ফিল আপ করতে পারবেন। সেটা কত উপায়, 120 উপায়। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই যে দেখেন, আপনি কিন্তু 5 ফিক্সড করে দিয়েছেন, তাই না, 5 ফিক্সড করে দিয়েছেন, বাট আপনার হাতে কিন্তু 0, 1, 2, 3, 4 এরা আছে। তো কখন 1 বসবে, এখানে 2 বসবে, 3 বসবে, এখানে 0 বসবে, এভাবে বসে বসে নাম্বার তৈরি হবে। আনফরচুনেটলি এই জায়গায় 0 কে তো আপনি বাদ দেন না, ইনক্লুড করছেন, তো 0 কখনো কখনো এখানে চলে আসবে, বুঝে নাই। তো সাপোজ এখানে মনে করেন 0 প্রথমে আসলো, তারপর 2 থাকলো, 1 থাকলো, আর এখান থেকে 3 থাকলো। এখন এই যে 0 এখানে আসলো, ইনি আসার কারণে কাহিনীটা কি হচ্ছে দেখেন তো। যখন 0 হয়েছে 0, 2, 1, 3, 5, এই নাম্বারটাকে আসলে 5 ডিজিটের, ডেফিনেটলি না, এটা তো 4 ডিজিটের নাম্বার। তার মানে 0 কিছু ক্ষেত্রে আসতেছে, দ্যাট ইজ নট প্রডিউসিং ইউ দ্য 5 ডিজিট নাম্বার, রাদার দ্যান ইটস ডেফিনেটলি শিওর যে এটা আমাদের একটা 4 ডিজিটের নাম্বার হচ্ছে। সো দ্যাট মিনস উই আর ডেফিনেটলি ভায়োলেটিং দ্য কোয়েশ্চেন কন্ডিশনস। তাহলে এই কোয়েশ্চেন ভায়োলেট করা যাবে না। তাহলে কি করতে হবে, আমাকে দেখতে হবে, আমি দেখলাম যে এই 4টা জায়গা 120টা নাম্বার এভাবে তৈরি করা সম্ভব। এই 120টার মধ্যে কিন্তু 0 প্রথমে মিশে যে নাম্বার তৈরি করে সেটাও আছে। সো আমার চেষ্টা করতে হবে এই 120টা থেকে বিয়োগ করে দেওয়া। কি বিয়োগ করে দেওয়া, 0 কতগুলো নাম্বারে ছিল সেটার জন্য। তাহলে কিভাবে করা যায়, এই 0 কেও ফিক্সড করে দেয়, ফিক্সড করে কয়টা নাম্বার তৈরি হয় সেটা একটু দেখেন। তাহলে 0 এখানে ফিক্স, 5 এখানে ফিক্স, এই 3টা জায়গা, রিপিট, এই 3টা জায়গা আমাদের কি হবে, বিন্যস্ত হয়ে নাম্বার তৈরি করবো। তাহলে আমাদের হাতে অপশন আছে কয়টা, সিম্পলি আমাদের হাতে অপশন আছে 4টা। 4টা কেন, 6টা নাম্বারের ভিতরে এটা একটা ইউজ, এটা একটা ইউজ, 4টা নাম্বার। এই 4টা নাম্বার থেকে আমি দেখতে চাই এই 3টা জায়গা ফিল আপ করবো। তাহলে সিম্পলি বলা যায় 4 গুণিত 3 গুণিত 2, মানে 3 2 6, 4 4 24, এইরকম 24টা নাম্বার সম্ভব যেটার প্রথম দিকে 0 আসবে। দ্যাট মিনস এটা 4 ডিজিটের নাম্বার হবে, অর্থাৎ সেটা আমাদের কোশ্চেনের কন্ডিশন কি করে, ভায়োলেট করে। তাহলে এখন ওই 24 আমরা এখান থেকে বাদ দিই। তাহলে সিম্পলি বলা যায় এই যে 120, এই 24 বাদ দিলে লাস্টে 5 রেখে এরকম 96টা নাম্বার তৈরি করা সম্ভব। মোট কত, প্রথম দিকে 0 রেখে 120টা, আর পরের দিকে 96টা। দ্যাট মিনস 120, 216, অর্থাৎ 216টা এরকম নাম্বার তৈরি করা যায়। বুঝছি না? How many trailing zeros are there at the end of number 100 factorial? তো এটা দেখে কি অনেকের মনে হতে পারে না যে 100 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল দেখেই তো মাথা ঘুরে, সেটা বের করতেই তো আমার মানে কি পানি শুকায় যায় গলায়। 100 ফ্যাক্টোরিয়াল এমন একটা এত বড় একটা নাম্বার যেটা এরকম 100টা শূন্য, মানে
সরি, একেবারে 116 না, ভুল বলছি। মানে 100 থেকে গুণ করে 99, 98, 97, 96 এভাবে গুণ করে করে 1 পর্যন্ত। এত বড় একটা নাম্বার বাংলাদেশ ব্যাংক কি খেয়ে আমাকে এই প্রশ্নটা বের করতে দিচ্ছে। বাট কনসেপ্ট হচ্ছে, এটার বড় একটা কনসেপ্ট আছে। আমি এটা ডিটেলস এখন আলোচনা করছি না, বাট স্মার্টলি খুব সুন্দর করে হ্যান্ডেল করা যায় পাওয়ার দিয়ে। তো এটার একটা খুব দুর্দান্ত কনসেপ্ট হচ্ছে পাঁচের কনসেপ্ট। পাঁচের কনসেপ্ট আমি আপনাকে বলি। দেখেন যে কতগুলো জিরো আছে সেটাকে, মানে ট্রেইলিং জিরো বলতে বোঝায় ওই নাম্বারের লাস্টে কতগুলো জিরো আছে সেটাকে মূলত ট্রেইলিং জিরো বলা হয়। হ্যাঁ, তো খেয়াল করবেন যে একটা জিরো কিভাবে তৈরি হতে পারে। A zero is made of a combination of 5 and 2. I repeat the sentence loudly. A zero is made of a combination, a pair of 5 and 2. একটা জিরো তৈরি হতে হলে একটা 5 আর একটা 2 লাগবে। এছাড়া কোনোদিনও আপনি জিরো তৈরি করতে পারবেন না। যা আমার মাঝে মাঝে ভয় হয় যে রেকর্ড হচ্ছে কিনা, কারণ আমি এত কিছু আপনাদের আলোচনা করছি, এটা রেকর্ড না হলে যারা মানে এর থেকে উপকার পেতে চায় তাদের জন্য একটা ক্ষতি হবে। আর এখন যে মুড নিয়ে আলোচনা করছি এটা যদি কিছু হয়ে যায়, এটা পরের বার আলোচনা করতে হলে সেম মুড আসবে না। তো বললাম যে এ জিরো, মানে ফর্মিং আ জিরো মাস্ট ইউ হ্যাভ রিকোয়ার্ড 5 and 2, এছাড়া কোনোদিন জিরো হয় না। তাহলে আপনি যদি চেক করতে চান একটা নাম্বার ভিতর কয়টা জিরো আছে, এটা চেক না করার থেকে আপনি এভাবে চিন্তা করতে পারেন না যে একটা নাম্বারের ভিতরে কয়টা 5 আছে, কয়টা 2 আছে। এখন আপনার মনে হতে পারে এটাও তো কঠিন, 5 2 বের করা তো আর ঝামেলা না। কঠিন না, সহজ আর কি। খেয়াল করেন, মনে করেন এই যে 100 ফ্যাক্টরিয়াল, এটার ভিতরে আমাদের সাপোজ মনে করেন 5 আছে, কয়টা ধরলাম 5 আছে, মনে করেন যে 96টা 5 আছে, ঠিক আছে। আর 2 মনে করেন একটু, যেহেতু মানে 100 কে 2 2 2 দিয়ে ভাগ করে তো অনেক আসে, মনে করেন যে 224টা 2 আছে। 5 একটু বড় নাম্বার তো একটু কম থাকে। তো এখানে তাহলে কয়টা জিরো পাবেন আপনি? বা আপনি চিন্তা করতে পারেন 5 কতগুলো আছে সেটা বের করবো, 2 কত আছে সেটা সেটা বের করবো, দরকার নাই। আপনি শুধু চিন্তা করবেন যে যেহেতু আপনার একটা পেয়ার লাগবে, 5 আর 2 এর পেয়ার লাগবে, তাহলে এখানে মোট পেয়ার হবে কয়টা বলেন তো? 96টা 5 এর সাথে 96টা 2 দিয়ে মোটামুটি 96টা পেয়ার হবে। যখনই 96টা পেয়ার হয়ে যাবে তখনই একটা করে, প্রতি একটা পেয়ারে জিরো প্রডিউস করবে। তার মানে এখান থেকে ডিরেক্টলি বলে ফেলা যাবে 96টা এখানে জিরো আছে। তারপরে প্রশ্ন করতে পারেন, ভাই 96 পরে 2 তো আরো আছে, তাহলে কেন হবে না? আমি তো আগেই বলেছি শুধু 2 দিয়ে না জিরো হয় না, শুধু 2 দিয়ে হয় না, কি লাগে? 5ও লাগে, তাই না? তো 5 যেহেতু লাগে তার মানে হায়েস্ট অ্যামাউন্ট অফ 5 যত থাকবে তত সংখ্যক ইনক্লুড 2 পেয়ার হবে, ততগুলো জিরো আসবে। ঠিক আছে, এটা একটা কনসেপ্ট। তো এই কনসেপ্টে ভিত্তি করে এই ম্যাথগুলো শেষ করে দেওয়া যায়, যদিও পাওয়ার কনসেপ্ট দিয়েও আমরা এটা করতে পারি। হ্যাঁ, যে এটা নিয়মটা এরকম ভাবে চিন্তা করার সুযোগ আছে। এটা পাওয়ার কনসেপ্টলি আপডেটেড ফর্ম। সেটা হচ্ছে যে এই যে 100 ফ্যাক্টরিয়াল আছে, আপনি কয়টা 2 কয়টা 5 এটা চেক করার দরকার নাই। ইন্ডিভিজুয়ালি চেক করবেন জাস্ট 5 কয়টা আছে। কিভাবে? সিম্পলি 100 কে 5 দিয়ে ভাগ করেন। তো 100 কে 5 দিয়ে ভাগ করলে কত আসে? 20 আসে। ফাইন। এই 20 কে আবার 5 দিয়ে ভাগ করেন, কত আসে? 4 আসে। এই 4 কে আবার 5 দিয়ে ভাগ করেন, কত যায়? যায় না, তার মানে শূন্য। তাহলে এটা যোগ করলে 24। বিলিভ মি অর নট, এই 100 ফ্যাক্টরিয়াল মধ্যে সত্যি সত্যি 24টা শূন্য আছে। এটাই প্রশ্নের সঠিক উত্তর। যেমন আমি যদি আপনাকে বলি যে 10 ফ্যাক্টোরিয়াল, এই 10 ফ্যাক্টোরিয়ালতে কয়টা জিরো আছে বের করেন, তো 10 এর ভিতরে 5 দিয়ে ভাগ করেন। 10 কে 5 দিয়ে ভাগ করবো, আমি হাইস্ট অ্যামাউন্ট দিয়ে চেক করতে চাচ্ছি, 2 5 ইন্ডিভিজুয়াল না, শুধু 5 দিয়ে। তো 10 কে 5 দিয়ে ভাগ করলে কয়টা? 2। এই 2 কে আবার 5 দিয়ে ভাগ করা কত বলেন তো? যায় না তো। তার মানে 2, অর্থাৎ এই যে 10 ফ্যাক্টোরিয়াল, আপনি না চাইলে 10 ফ্যাক্টোরিয়াল গুণ করেন, ক্যালকুলেটর বসান, দেখেন লাস্টে অবশ্যই কি 2টা শূন্য পাবেন। তাহলে এই যে আমাদের ট্রেনিং জিরো যে কনসেপ্ট, এটা একদম পানির মতো একটা জিনিস, 5 সেকেন্ডে আমরা শেষ করে দিতে পারি ইনশাআল্লাহ। কি? 5 চেকিং কনসেপ্টের মাধ্যমে। ঠিক আছে, the ratio of the areas of two squares on having its diagonal double that of the other is what? Okay, প্রথম কথা হচ্ছে যে আমাদের এখান থেকে এরিয়া বের করতে হবে। কার? মানে দুইটা স্কোয়ারের এরিয়া বের করতে হবে। এখন তার কি কাজ আছে? ডায়াগোনাল দেওয়া আছে। তো ডায়াগোনালের সাথে এরিয়ার যে সম্পর্ক সেটা বের করতে পারলেই হয়ে যায়। সিম্পলি আপনারা জানেন না যে এরিয়া ইজ ইকুয়াল টু ডি স্কয়ার বাই 2, এটা কেমনে আসে সেটাও তো জানেন। আশা করি যে বর্গক্ষেত্রের একটা কর্ণ যদি চিন্তা করেন সেটা ডেফিনেটলি রুট ওভার 2 ইনটু এ, অর্থাৎ তার সাথে রুট ওভার 2 টাইমস আমাদের একটা কর্ণ। তাহলে এটাকে সিম্পলি বলা যায় a ইজ ইকুয়াল টু ডি বাই কত? রুট ওভার 2। এবং বর্গক্ষেত্রে এরিয়া যেহেতু আমাদের বাহু গুণ বাহু বাই স্কয়ার, তাহলে সিম্পলি বলা যায় ডি স্কয়ার বাই 2। তাহলে আমি কি বলতে পারি যে একটা বর্গক্ষেত্রের এরিয়া ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডায়াগোনাল স্কয়ার।
বলতে পারি না? মানে একটা বর্গক্ষেত্রের যে এরিয়াটা সেটা ডায়াগোনাল স্কয়ারের সাথে একদম ডিরেক্টলি সমানুপাতিক সম্পর্ক। এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক কাহিনী তো যারা সায়েন্সে ছিলেন তাদের খুব ভালো জানার কথা। তাহলে সিম্পলি এর যে ওয়ান হ্যাভিং ইজ ডায়াগোনাল ডাবল দ্যাট অফ দ্য আদার, তো একজনের ডায়াগোনাল যদি দুই গুণ হয় তার এরিয়াটাও দুই গুণ হবে, তাহলে রেশিওটা হবে সিম্পলি বলা যায় তার ডায়াগোনালের স্কয়ারে সমান। তাহলে আলটিমেটলি 4:1 আসবে এই প্রশ্নের সঠিক উত্তর। A sum of money is to be distributed among A, B, C, D in this proportion of 5:2:4:3. If C gets টাকা 1000 more than D, what is B share? একদম সহজ কথা। এই দেখেন C পাইছে 4 অনুপাত, D পাইছে 3 অনুপাত। তো এই C কত অনুপাত বেশি পেয়েছে? 1 ইউনিট পরিমাণ টাকা C বেশি পেয়েছে। আমাদের ভাষায় যেটা 1 ইউনিট পরিমাণ বেশি পাওয়া সেটা প্রশ্নের ভাষায় 1000 টাকাকে রিপ্রেজেন্ট করে। কে চেয়েছে? বি শেয়ার কত? তো বি কত? 2 অনুপাত পায়। তাহলে 1 অনুপাত যদি 1000 হয় তো অনুপাত কত? 2000 টাকা। A family swimming pool membership cost টাকা 450 per month plus a one-time registration fee of টাকা 350. If a family has paid a total of টাকা 3950, how many months have they been members? সহজ কথা, আপনি একটা জায়গায় কি বলেন রেজিস্ট্রেশন করতে গেছেন, মানে সুইমিং পুলে গেছেন, তো প্রথমে তো আর ভাড়া শুরু করবে না, প্রথমে একটা ন্যূনতম সার্ভিস চার্জ বা রেজিস্ট্রেশন ফি সেটা তারা আস্ক করবে। তো ওই টাকাটা কত? এখান থেকে 350 টাকা। তাহলে সিম্পলি বলা যায় এই 3950 টাকা থেকে 350 টাকা 50 3600, অর্থাৎ এই 3600 টাকা ভাড়ার জন্য হয়। ঠিক আছে না? তাহলে এই 3600 টাকা যদি ভাড়ার জন্য হয়, প্রতি মাসে যদি আপনার 450 টাকা ভাড়া থাকে, কয় মাস হবে? সিম্পলি এটা ক্যান্সেল করে দেন, বা এটাকে আরো সহজ করে দিলে বোঝায় 36/5 4.5, মানে 4 32 আর 4 36 8। হ্যাঁ, তারপরে এখান থেকে শেষ। বুঝে নাই? 3750 টাকার মধ্যে রেজিস্ট্রেশন ফি ইনক্লুডেড। আমার তো দরকার সে কত মাস ছিল, তাই 350 বাদ দিয়ে দেন, এই 3600 টাকা তার ভাড়া বাবদ। তাহলে 3600 টাকা যদি ভাড়া বাবদ হয়, প্রতি মাসে যদি 450 টাকা ভাড়া কাটে, কত টাকা হয়? তার করলে শেষ। নেক্সট ওয়ান। If the average marks of the three batches of 55, 60 and 45 students respectively and 50, 55, 60, then the average mark of all the students is what? আচ্ছা, এই প্রশ্ন হয়তোবা আমার যতদূর মনে হয় যে মানে পরীক্ষার অনেকেই যেটা করবে, এই 55 কে 50 দিয়ে গুণ করবে, 60 কে 55 দিয়ে গুণ করবে, 45 কে 60 দ্বারা গুণ করবে, অর্থাৎ এখানে টোটাল বের করবে, দেন আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যেটা সেটাকে ভাগ করবে। এটা আপনি করতে পারেন, ডেফিনেটলি কোনো সমস্যা নাই। বাট বিলিভ মি অর নট, এই 55 কে 50 দিয়ে গুণ, 60 কে 65 দিয়ে গুণ, এইগুলা গুণ করতে করতে না আপনার সময় চলে যাবে। যদিও আমি আপনাদেরকে এই টাইপের গুণগুলো খুব দ্রুত কিভাবে করা যায় একাধিকবার দেখিয়েছি। তা আমার কোনো এটা এভাবে না করে আমরা ডেভিয়েশন মেথড করতে পারি। এটা আমরা অ্যাপ্রোচ 1। ডেভিয়েশন করলে আমাদের সুবিধা হয়। এটা ডেভিয়েশন দেখুন অনেক করছি, আবার চ্যাপ্টারে কিন্তু ডেভিয়েশন দেখিয়েছি। একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে অ্যাভারেজটা আমি ধরে নিব যে 55 60 45 আছে। এখান থেকে আমরা অ্যাভারেজ আমাদের এই যে মানে কি বলে 50 55 60 এখান থেকে আছে। তো এখান থেকে মিডল মোস্ট একটা ভ্যালু আমরা এখান থেকে অ্যাভারেজ ধরে নিব আমাদের অ্যাভারেজটা কত? এখান থেকে 55। এখন ইন্ডিভিজুয়াল যে মানগুলো আছে সেটা আমরা এখান থেকে চেক করার চেষ্টা করব কতটুকু এখান থেকে আমাদের ডেভিয়েশনটা হয়েছে। এখান থেকে চিন্তা করব কতটুকু ডেভিয়েশন হয়েছে এবং কতজন এখান থেকে আছে। তাহলে সিম্পলি খেয়াল করে দেখা যায় যে 55 প্রথম যদি খেয়াল করেন 55 নিয়ে ডেফিনেটলি করা যাবে। 55 55 আর এখান থেকে 45। আচ্ছা, প্রথমত 55 যে স্টুডেন্টটা ছিল, আমার যদি অ্যাভারেজ মার্কটা 55 থাকে, তাদের মার্কটা কত? 50। অর্থাৎ এই ক্ষেত্রে তাদের মার্ক কত শর্ট? বলেন তো, 5 করে শর্ট আছে। ভালো কথা। সেকেন্ড, আমাদের যে 60 জন স্টুডেন্ট আছে তাদের অ্যাভারেজটা কত? 55। তো অ্যাভারেজ 55 ধরে ফেলছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কোনো শর্ট নাই আর কি। দ্বিতীয় ক্ষেত্রে 60 যে স্টুডেন্ট আছে তাদের আবার এক্সট্রা করে 5 মার্ক করে বেশি আছে, তাই না? কতজন স্টুডেন্ট? সিম্পলি 45 স্টুডেন্ট। তাহলে এটা যদি খেয়াল করেন একটু, 55 কে 5 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে 45 5। তাহলে সহজে কিভাবে করা যায়? একটা এইটা খুব ডিরেক্ট চিন্তা করতে পারেন যে 55
-5 যদি কমন নিয়ে নিই, এখানে কত 55 থাকবে আর এখানে কত 45 থাকবে। তাহলে এখানে কত থাকবে 10, মানে আলটিমেটলি কত 50। অর্থাৎ আমরা যদি খেয়াল করি এই যে ডিভিশনটা আমরা অ্যাপ্লাই করলাম 55 কে মিডিল মোস্ট ভ্যালু ধরে, আমাদের মোটামুটি -50 মার্কের মতো কি হয়েছে শর্টেজটা বা ডেভিয়েশনটা দেখা দিয়েছে। তো এই যে 50, এটা এই যে -50 মার্ক, হ্যাঁ, এটা কি হবে কোথা থেকে, এই যে 55 আমরা ধরে নিয়েছিলাম, 55 আমরা ধরে নিয়েছিলাম একটা মিডিল মোস্ট ভ্যালু, সবাই তো আর 55 পাই নাই। তো দেখা যাচ্ছে -50 শর্ট হচ্ছে, মানে শর্ট হচ্ছে কতজন, এই যে প্রত্যেকের 160 জনে -50 শর্ট হচ্ছে। তার মানে প্রত্যেকের মানে অ্যাভারেজ যে ভ্যালু ছিল সেখানে কিছুটা ভ্যালু কমে যাবে। অ্যাভারেজ ভ্যালু কত ছিল 55 ছিল। তাহলে যদি খেয়াল করেন দেখেন এই ভ্যালুটা কিন্তু 1 এর থেকেও অনেক কম, একবারও তো ভাগ যাবে না। তাহলে 55 থেকে আমরা যে অ্যাভারেজটা ধরেছিলাম তার থেকে একটু ভ্যালু কমে যাবে, অপশন থেকে ক্যালকুলেশন দরকার নাই, ডিরেক্টলি পজিটিভ মার্ক করা যায়। এটা কি বুঝতে কষ্ট হলো? কিচ্ছু না। 55 টি স্টুডেন্ট আমরা কি করছিলাম 50 করে পেয়েছি, আমরা কিন্তু অ্যাভারেজ ধরেছি 55। তাহলে ওই ক্ষেত্রে মার্কিং এর শর্টটা কি 55 গুণিত -5, এটা শর্ট। আমরা যে অ্যাভারেজ 55 ধরছি বাট পাইছে তো 50, তাহলে -5 করে 55 জন মিলে এই নাম্বারটা শর্ট ফেলছে। মাঝে যারা আছে 55 আমরা মিডিল মোস্ট ভ্যালু ধরছিলাম, 55 করে পাইছে, অর্থাৎ এখানে অ্যাভারেজ কোনো ইফেক্ট নাই, ঠিকঠাক। আরো 60 জন যারা আছে সেই 60 জন আবার প্রত্যেকে 5 করে অ্যাভারেজ থেকে বেশি পেয়েছে। তাহলে আলটিমেট ইফেক্ট যদি খেয়াল করি, আমার গড়ের উপরে মোট অ্যাভারেজ থেকে -50 160 জনের উপরে কমে যাচ্ছে। তাহলে সিম্পলি এই 55 থেকে 160, 50 160 এই অল্প একটু ভ্যালু কমালে দেখা যায় আসলে অ্যাভারেজটা 55 না, আমরা যেটা ধরছি সেটা না, একটু কম 54.68। এটা করতে পারেন, আপনারা সলভ করতে পারেন, বাট ডিভিশন পার্সেন্টে কঠিন লাগলো, আমি তো আলোচনা করছি আমাদের আগে, একটু যদি প্রিপারেশনের মধ্যে থাকেন তাহলে এটা কঠিন না। ওকে, আবার ম্যাথ এক্সপ্রেস আসছে। আচ্ছা, আমার খাওয়াটা শুরু হয়ে গেছে, টু বি অনেস্ট, আমি অনেক সময় আপনার সঙ্গে বসি তো। Math expressed by Abdul Salam travels from X to Y at a speed of 40 km/h and returns by increasing the speed 50%. What is the average speed for both the trips? এই প্রশ্নের জন্য সবথেকে 10 সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে to apply the harmonic mean concept here, because যেহেতু এখানে ডিসটেন্সটা ইকুয়াল, আই রিপিট, যেহেতু এখানে ডিসটেন্সটা ইকুয়াল, এর জন্য হারমোনিক মিনের যে কনসেপ্টটা আছে যে অ্যাভারেজ স্পিডের ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু 2x বাই ডিভাইডেড বাই x প্লাস y। এটা কখন, যখন ডিসটেন্সটা ইকুয়াল থাকে। ওই যে ম্যাথ এক্সপ্রেস যতদূর যাচ্ছে, এদিক থেকে যতদূর যাচ্ছে এই বেসারা ঠিক সুন্দর করে ততদূর ব্যাক চলে আসছে। তার মানে এটা ডিসটেন্স ইকুয়াল, সো উই ক্যান অ্যাপ্লাই দ্য কনসেপ্ট অফ হারমোনিক মিন। তাহলে এখানে যদি বসিয়ে দিই 2 গুণিত x এর মান কত, এখান থেকে 40। আর আসার সময় কি হয়েছে, তার দ্রুত বাসা আসার কথা, সেই স্পিডটা কি করছে 50% বৃদ্ধি করছে। তো সহজ কথা, 50% বৃদ্ধি করলে কি হয়, আরো 20 বেড়ে যায়, তাহলে কি 60 আসে। এটাকে আরো ভালোভাবে ব্যাখ্যা করা যায়, মানে 50% বৃদ্ধি মানে কি, তো সেটা আমি যাচ্ছি না। 50% বৃদ্ধি হলেও চিন্তা করা যায় যে কোনো যদি 50% আর 1/2 কে রিপ্রেজেন্ট করে ফ্র্যাকশনে, পার্সেন্টেজ যেটা 50%, ফ্র্যাকশনে সেটা 1/2। তো 50% বৃদ্ধি হতো সেটা 2 এ 1 বেড়ে 3/2 এ পরিণত হয়। তাহলে যেটা আগে 40 ছিল, 50% বৃদ্ধি হওয়ার পর সেটা 2 থেকে 3 ইউনিট হবে। তাহলে খেয়াল করেন এখানে সিম্পলি কত হয় 60 হয়। বা এইভাবে চিন্তা করতে পারেন, এইভাবে চিন্তা করতে পারেন, ভালো কথা। ডিভাইডেড বাই 40 প্লাস 60 মানে 100। তাহলে এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য শূন্য কাটা দেন, 4 দুগুণে 8, 6 8। অর্থাৎ এই ম্যাথ এক্সপ্রেস এর স্পিড এখানে ছিল 48 কিলোমিটার/আওয়ার। বাপরে, ভালো জোরে দৌড়াইছে কিন্তু, মনে হয় বাসায় খুব ভালো কিছু রান্না বান্না হচ্ছিল, না হলে তো এরকম হওয়ার কথা না, এত স্পিডে আসার তো কথা নাই। যেমন এটা আমি যে সফট কপিতে যে সলিউশনটা আপনাদের দিয়েছি ওখান থেকে জাস্ট ছবিটা নিয়ে গেছি, দেখেন সম্ভবত বেচারা অফিসে যাচ্ছিলাম, অফিসে সুন্দর করে গেছি, এরপর বাসা থেকে শুনছি সম্ভবত খুব ভালো কিছু রান্না হচ্ছে, গরুর মাংস, পোলাও টোল এরকম কিছু, and আমার স্পিড কিন্তু আমি দুর্দান্ত স্পিডে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে আমি দ্রুত বাসায় কি করতে যাচ্ছি, পৌঁছাতে যাচ্ছি। অ্যাজ এ রেজাল্ট আমার 48 কিলোমিটার/আওয়ারে উত্তর আসলো। তো এইটাকে আরেকটা আরো কয়েকভাবে দেখানো যাবে, একটু দেখেন। হ্যাঁ, এটা তো হারমোনিক মিনটা দেখলেন, এটাকে অ্যাটলিস্ট এখন 4-5টা উপায় দেখানো সম্ভব। সবগুলো একটু দেখে রাখেন, সবগুলো না, এক দুইটা যতটুকু পারি আর কি, শেষ করতে হবে ক্লাস অনেক সময়। হ্যাঁ, এটা আমি চিন্তা করতে পারি, মনে করেন আমাদের আব্দুল সালামের আব্দুল সালামের এই টোটাল পথটা আমাদের 1.5 কিলোমিটার আছে। ভালো, তার মানে উনি যখন ব্যাক করবেন তখন তো আরো 1.5 কিলোমিটার ডিস্টেন্স কভার করবেন, তাই না? তাহলে আমরা জানি অ্যাভারেজ স্পিড ইজ নাথিং বাট টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স আব্দুল সালাম সাহেব 2 dt পরিমাণ কভার করে, টোটাল টাইম কত
টাইম বলতে কি বোঝায়? টাইম বলতে সিম্পলি বোঝায় যে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, অর্থাৎ একটা সার্টেন ডিস্টেন্স একটা কত স্পিড আপনি কভার করলেন সেটা একটু টাইম। তাহলে টোটাল টাইম যদি খেয়াল করেন, যাওয়ার সময় ডি পরিমাণ ডিস্টেন্স কভার করছে, ব্যাচেলার স্পিড ছিল 40, আসার সময় ডি পরিমাণ ডিস্টেন্স কভার করছে, বাট ওই যে আলো কিছু রান্নার জন্য স্পিডটা কি 60। তাহলে সিম্পলি 2d ডিভাইডেড বাই 900 গুলো কত 100, এখান থেকে 20, 3d প্লাস 2d, 3d প্লাস এখান থেকে 2d, মানে 5d, তাই না? তাহলে 2d বা এখান থেকে কত 5d, গুণিত এখান থেকে উপরে 120 যাবে, d ক্যান্সেল আউট, আর এখানে 5 24 কত 120, মানে 24 দুগুণে 48। তো আমরা এভাবেও চিন্তা করতে পারি যে এর স্পিড ছিল 48 কিলোমিটার পার আওয়ার। ওকে, আরেকটা জিনিস দেখে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমরা চাইলে, আমি তো এখানে ডিস্টেন্সটা 2 কিলোমিটার ধরে নিলাম, আমি চাইলে আমার সুবিধা মতো ডিস্টেন্স ধরে নিতে পারবো। সেটা কি, যে একটা স্পিড 40 আর একটা স্পিড কত এখান থেকে 60, তাহলে এই দুটার এলসিএম কত, 40 সাথে এলসিএম 120। এলসিএম বের করা তো অনেকে পারে সহজে আশা করি। খেয়াল করবেন 40 দিয়ে 60 ভাগ করবেন, ভাগ যায় যায় না, তো 60 এর ডাবল নেবেন, মানে পরের মাল্টিপল নেবেন কত 120। 120 কি 40 দিয়ে ভাগ যায়, যায়, তাহলে ডেফিনেটলি এলসিএম ছিল কত 120। আমি ধরে নিলাম এটা আমাদের একটা ডিস্টেন্স। ঠিক আছে, তো আমরা যদি খেয়াল করি যে অ্যাভারেজ স্পিড মানে কি, অ্যাভারেজ স্পিড মানে সিম্পলি টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে ওই বেচারা 120 কিলোমিটার ডিসটেন্স কভার করবে, টাইমটা কত 120, প্রথমে যাচ্ছে 120 কিলোমিটার ডিসটেন্স কভার করবে, সঠিক বলছি? ডেফিনেটলি না, 120 গুণিত 2 মানে কি আসার সময় কভার করবে না? তাহলে এই যে 120 যাওয়ার সময় তখন স্পিড ছিল 40, প্লাস এই বেচারা 120 ফিরছে আর কি, তখন স্পিড হচ্ছে 60। তাহলে উপরে যদি 240 দেন, নিচে এখান থেকে কত 3 আর এখান থেকে কত 2, মানে এখান থেকে কত 5। তো 5 দিয়ে কোনো কিছু ভাগ করার সহজ একটা চিন্তা হচ্ছে ওই নাম্বারটা ডাবল করে ডেসিমালকে এক ঘর বামে আনতে হয়। তাহলে 240 কে 5 দিয়ে ভাগ করার অর্থ 240 কে 2 দিয়ে গুণ করলে কত 480, এই 480 থেকে ডেসিমালটা এক ঘর বামে আনতে হয়, অর্থাৎ 48 এই প্রশ্নের সঠিক উত্তর। এটা যে আমি লিখলাম পয়েন্ট দিয়ে, এত কিছু করা লাগে না, মনে মনেই তো হয়ে যায়। সাপোজ মনে করেন 360, এটাকে 5 দিয়ে ভাগ করতে বলছি, শুধু চিন্তা করবেন এই নাম্বারকে ডাবল করবো 720, ডেসিমাল একবার বামে আনলে কত 72, মনে করেন 9 পয়েন্ট এখান থেকে এইটা কি, এটাকে 5 দিয়ে ভাগ করতে বলছি, সহজ কথা। এটাকে 2 করবেন, 98 কে 2 দিয়ে করতে 196, একবার ডেসিমাল বামে আনলে 1.6। আশা করি বুঝছেন। এটা তো দেখলাম আব্দুল সালাম সাহেব ফিরে আসলো, আলহামদুলিল্লাহ। আহ, খেয়াল করি, today is Khadija's birthday. After 1 year, she will become 2 times as she was 10 years ago. What is the current age of Khadija? ভালো কথা, খাদিজার বয়স ধরে নেন x বছর। এখন 1 বছর পরে গিয়ে খাদিজার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হবে 2 টাইমস অফ x মাইনাস 10 বছর আগের ঘটনা। তাহলে কিন্তু যদি খেয়াল করি x এর বদলে x, বিশাল কত এখান থেকে 21, which is required answer. খেয়াল করি, if f of x is equal to px square plus qx plus r and p plus q plus r is equal to 0, then which one will be factor of f of x? আচ্ছা, f of x এর ফ্যাক্টর কোনটা হবে? ফ্যাক্টর মানে বুঝতেছেন, প্রথমত রুট খুঁজে বের করা লাগবে। মনে করেন x সমান 1, এই 1 টা আমাদের রুট, তাহলে ফ্যাক্টর কি হবে? সিম্পলি x 1, এটা ডেফিনেটলি a factor of f of x। এখন একটা জিনিস কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যায় যে f of x is equal to px square plus qx plus r is equal to r and p plus q plus r is equal to 0। তো x এর মান যদি আপনি 1 বসান, দেখেন এটা একটু অবজার্ভ করতে হবে আপনাকে। 1 বসালে p into 1 square plus q into 1 plus এখান থেকে r, so we are getting p plus q plus r। তো দেখেন, যেহেতু এই যে আমরা অংশটা পাচ্ছি আর কি f of x এর ভ্যালু, তা কত বসিয়ে পাচ্ছি? x সমান 1 বসিয়ে পাচ্ছি। তার মানে এই x সমান 1, এই 1 ডেফিনেটলি একটা রুট, আর ফ্যাক্টর ডেফিনেটলি x 1 সমান 0। মানুষরা ম্যাথ করতে হয় না, যা করতে হয়। If y is equal to 1 by x, then what will be the constant of variation? Okay, প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নটা পড়ে অনেকে বুঝতে পারবে না, এমনকি সায়েন্সের অনেক ছেলে মেয়েও হয়তো বা বুঝতে সমস্যা হবে। এটা একদম সহজ একটা, আপনারা পড়েন না সমানুপাতিক ব্যস্তানুপাতিক, ওই যে বয়েলের চার্চের সূত্র পড়ছেন না, যে চাপের সাথে তাপমাত্রা সমানুপাতিক। এরপরে বয়েলের সূত্র কি জাস্ট 1/p ছিল মনে হয়, তাই না? যে আয়তন বৃদ্ধি করলে, এই যে চাপ বৃদ্ধি করলে আয়তনটা কমে, ব্যস্তানুপাতিক ছিল, আর চাপ কমালে আয়তনটা বৃদ্ধি পায়, এই টাইপের কথা, তাই না? একটা বাড়লে আর একটা কমে। অথবা
ভি ভ্যারিজাস কি ছিল, টি ছিল, এটা মানে চার্লসের সূত্র ছিল যে তাপমাত্রা যত বৃদ্ধি করবেন আয়তন তত বৃদ্ধি পাবে, তাপমাত্রা যত কমাবেন আহ, আয়তন তত কমবে। বা পি ভ্যারিজাস টি ছিল চাপের সাথে সম্পর্ক, এটা চাপীয় সূত্র ছিল মনে হয়। তো এই টাইপের মানে কনস্ট্যান্ট অফ ভেরিয়েশনের অর্থ হচ্ছে এখানে যে ভেরিয়েশন সিম্পলি মিন্স টু কোয়ান্টিটিস চেঞ্জ টুগেদার ইন আ ফিক্সড প্যাটার্ন। আই রিপিট, যে ভেরিয়েশন মিন্স দুইটা কোয়ান্টিটিস থাকবে একসাথে পরিবর্তিত হয় ইন এ ফিক্সড প্যাটার্ন। সেটা হচ্ছে মনে করেন যে ডিরেক্টলি যদি হয় যত বেশি এক্স এর পরিবর্তন হবে আপওয়ার্ড উপরের দিকে বেশির দিকে, তত বেশি ওয়াই এরও পরিবর্তন হবে আপওয়ার্ড। এটাকে আমরা বলি ডিরেক্টলি প্রপোর্শনাল। সাপোজ মনে করেন যে এভাবে চিন্তা করতে হবে যে মানুষের বয়স যত হয়, হ্যাঁ, মানুষের বয়স যত হয় মানুষ তত কি মৃত্যুর দিকে এগিয়েছে। এটা তো সত্য, এটা তো আর অস্বীকার করার কিছু নাই। তার মানে এটা ডিরেক্টলি কি বলেন তো, প্রপোর্শনাল। ঠিক আছে। আবার এভাবে চিন্তা করতে পারেন যে মানুষের আহ, বয়স যত হয় কিডনির কর্মদক্ষতা কি বলতো তত কমতে থাকে। তাহলে এটা কি, মানুষের বয়স যত বেশি কিডনির কর্মদক্ষতা তত কম, মানুষের বয়স যত কম কিডনির কর্মদক্ষতা তত বেশি। তো এই যে প্রপোর্শন গুলো, একটা ডিরেক্টলি প্রপোর্শনাল, একটা ইনডিরেক্টলি প্রপোর্শন বা ইনভার্সলি প্রপোর্শনাল, এইটার হচ্ছে এখানে কাহিনী, তাছাড়া কোনো কিছুই নয়। তাহলে আমরা প্রশ্নে যাই, ওখানে বায়োলজি নিয়ে চলে আসছে তাই না? তাহলে সিম্পলি মনে রাখবেন যে ডিরেক্ট প্রপোর্শন কেমন, সাপোজ ধরেন এক্স আর ওয়াই সম্পর্ক হচ্ছে ওয়াই ভার্সাস এক্স, এটা আমাদের এক্স আর ওয়াই সম্পর্ক। তো আমাদের সায়েন্সে যারা পড়ছেন মনে থাকা উচিত এই সমানুপাতিক ধ্রুবককে তোলার জন্য, এই সমানুপাতিক প্রসূনকে তোলার জন্য আমরা একটা ভেরিয়েবল আনি, কি বলে এটাকে, কনস্ট্যান্ট একটা ভ্যালু আনি, একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা কি এক্স, ওয়াই সমান কি এক্স। তো এটা কি ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ এক্স এর মান যত বৃদ্ধি পায় ওয়াই মান তত বৃদ্ধি পায়, ওয়াই মান যত বৃদ্ধি পায় এক্স এর মান তত বৃদ্ধি পায়। আবার এরকম হয় না যে y ভ্যারিয়েবলস 1/x, এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল না? তখন কি লেখেন, y সমান সমান লেখেন সিম্পলি k/x লেখেন। ওই যেখানে খেয়াল করেন কি দিছে, y সমান 1/x, তুলনা করেন তো, x এর জায়গায় x আছে, x এর জায়গায় x আছে, y এর জায়গায় y আছে, তাহলে k এর জায়গায় কি বলেন তো 1। তো এখানে কনস্ট্যান্ট ভ্যালুটা আসলে কি বলেন তো 1। এই যে what is the constant of variation, এটা কনস্ট্যান্ট ভ্যালুটা কি 1। আর আলোচনা করার দরকার আছে? যদি এই পরেও এটা আলোচনা করার পরে সায়েন্সের কেউ আহ, বুঝতে কষ্ট হয়, আলোচনা বুঝতে কষ্ট হয়, তাহলে বাড়িতে দাওয়াত দিবেন। আমটা তো এখন অনেক সময় আলহামদুলিল্লাহ বাসায় চলে যাবো যে এটা বোঝাইতে আসবো সম্পর্কে, আশা করি যাওয়া লাগবে না, আপনার আমটা আমার ফুরাবে না। তো এটা হচ্ছে কনসেপ্ট কাহিনীটা, বুঝছেন? এটা কোশ্চেনটা বানাতে বুঝতে সমস্যা হতো, বাট ইজ নাথিং এলস। এটা আমাদের y কে ইজ ইকুয়াল টু 1, এটা ইনভার্সলি প্রপোর্শনাল কাহিনী। হোয়াট ইজ দ্য ভলিউম অফ স্কয়ার হ্যাভিং ডায়ামিটার 6 মিটার ইন কিউবিক সেন্টিমিটার। এই প্রশ্নে একটু সমস্যা ছিল, এখানে আমাদের মিটার, এখানে কিউবিক সেন্টিমিটার। এটা আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে বলতে মিটার থেকে আপনার কিউবিক কিউবিক মানে সেন্টিমিটার কনভার্ট করার পরে এটা অনেক ঝামেলা। তো আমরা এটাকে 6 সেন্টিমিটার হিসেবে ধরে নিলাম, ঠিক আছে? তো একটা ভলিউম বের করা লাগবে গোলকের, তো আমরা জানি গোলকের ভলিউম সিম্পলি 4/3, এখান থেকে পাই আর কিউ। তাহলে 4/3 লিখে দেন, পাই এখানে লিখে দেওয়া উচিত, না মানে না করাই ভালো। আর মানে রেডিয়াস, যেহেতু ডায়ামিটার দেওয়া আছে তাহলে এর অর্ধেক নিলে আমরা রেডিয়াস পাবো। দ্যাট মিন্স এখান থেকে 4/3 গুণিত এখান থেকে পাই, 3 কিউব মানে কত 27, আর এখানে করে এখান থেকে 9, তাহলে 4 মানে এখান থেকে 36 পাই। আশা করি সমস্যা ইনশাআল্লাহ নাই। If there is a profit of 20% on the cost price, the percentage of profit on the sale price is what? সহজ কথা, একটা জিনিসের উপর যখন 20% প্রফিট করা হয় তখন সিপি স্ট্রেস কি হয়, আমি শিখাইছি না 1000 ব্যাপার, মানে সময় শিখিয়েছি যে 20% যেটা পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করে, ফ্র্যাকশন সেটা 1/5 কে রিপ্রেজেন্ট করা হয়। সো কোনো কিছুর দাম যদি 5 টাকা হয়, এটার উপর যখন 20% লাভ করা হয় তখন 1 টাকা বৃদ্ধি পেয়ে সেলিং প্রাইসটা 6 টাকাতে পরিণত হয়। তাহলে ওই জিনিসটার দাম যদি 5 টাকা থাকে, 20% প্রফিট করার পর সেটা 6 টাকাতে পরিণত হয়। ভালো কথা, অর্থাৎ লাভ তো পাই মূল্যের উপরে করছেন কত টাকা, 5 টাকাটা বিক্রি করে 6 টাকায়, মানে 1 টাকা পরিমাণ লাভ করছেন। এখন জানতে চাচ্ছি এই যে 1 টাকা পরিমাণ লাভ করলেন সেটা আসলে বিক্রয় মূল্যের তুলনায় কত বলেন তো? ক্রয় মূল্যের তুলনায় তো 20% লাভ করলেন, খুব সুন্দর, ঠিকঠাক। এটা যদি ইউ ওয়ান্ট টু কম্পেয়ার ইট উইথ দা সেল প্রাইস, সেটা কত হবে? তো সহজ কথা, 1 টাকা প্রফিট করছেন, বিক্রয় মূল্য ছিল 6 টাকা, তাহলে বিক্রয় মূল্যের তুলনায় সিম্পলি এটা 16.67%। এখন যারা প্রশ্ন করবেন, বিশেষ করে যারা ব্যাচে ছিলেন যে 1/6 সমান ডিরেক্ট 16.67 কেন লিখলাম, তাদের আসলে কি তারা দাওয়াত দিবেন, হ্যাঁ, তারা না দিলে হবে না কিন্তু।
if x plus y is equal to a and x minus y is equal to b, then 2x y is equal to 1. একদম সহজ কথা, অনেকবার আলোচনা করছি। এইটা আর এইটা সিমেট্রিক্যাল ইকুয়েশন, আর সিমেট্রিক্যাল ইকুয়েশনের ক্ষেত্রে এই যে ভ্যালু থাকে x এর ভ্যালু বের করা খুব সহজ। এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ a plus b divided by 2। সিমেট্রিক্যাল ইকুয়েশনকে এগুলো এখন প্রশ্ন করবেন না। এরপরে যদি খেয়াল করেন y ভ্যালু যেটা ছোট সেটা যদি বের করতে চাই, তাহলে এই দুটাকে বিয়োগ করে 2 দিয়ে a minus b by কত 2। এখন 2xy চেয়েছে, তাহলে 2 গুণিত x এর ভ্যালু হচ্ছে a plus b by 2 আর y এর ভ্যালু হচ্ছে a minus b by 2। 2 ক্যান্সেল আউট হয়ে যায়, is nothing but a square minus b square by 2। midpoint of the line joining 2 points 36 and 16 are what? একদম সহজ কথা, midpoint মানে মধ্যমা। এটাকে আমরা সরলরেখা কি বলতাম? সরলরেখাতে মধ্যমা বলতাম কিনা একটু ভুলে গেছি। মধ্যবিন্দু, সরলরেখাটা আমরা মধ্যবিন্দু বলতাম। এটা মনে করেন এখানে কত 36, এখান থেকে 6 আর এখানে কত 16, এখান থেকে 4। আর এইটা যে ভ্যালুটা, এইটাই কি বলে মিড ভ্যালু বা মধ্যবিন্দু, এই ভ্যালুটা বের করতে হচ্ছে। তো এটা সহজ কথা, ভুজ কত 36, কোটি কত 6, ভুজ কত 36, কোটি হচ্ছে 6। মধ্যমা বের করার কনসেপ্ট হচ্ছে ভুজ দ্বয়ের যোগফল, অর্থাৎ এনার সাথে এনার একটু কথা বলাই দেন, মানে 36 প্লাস 16 ডিভাইডেড বাই 2, আর এনার সাথে এনাকে একটু কথা বলাই দেন, অর্থাৎ 6 প্লাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে 36 16 মানে 52, 52 দুই মানে কত 6, আর এখানে 10 10 হলো 5, 26 পাস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। If the length of an edge cube m is 2 is the length of an edge of cube n, what is the ratio of the volume of cube n to the volume of cube? সহজ কথা, দুটা ভ্যালু মানে একটা m কিউব আছে একটা n কিউব আছে, যাদের আমাদের ভলিউমের রেশিওটা ফাইন্ড আউট করতে হবে। কোন বেসিসে ফাইন্ড আউট করতে হবে? সিম্পলি খেয়াল করতে হবে, মানে এক বাহুর দৈর্ঘ্য যে এইচ আছে আমাদের ঘনকের, সেটার উপর ডিপেন্ড করে আমাকে রেশিওটা বের করতে হবে। একটু আগে যে বর্গক্ষেত্রে করেছিলাম সিমিলার ওরকম আর কি। আমরা জানি যে কিউবের ক্ষেত্রে যে ভলিউমটা থাকে সেটা ডেফিনেটলি এইচ এর কিউবের সাথে পরিবর্তিত হয়, অর্থাৎ আয়তনটা মূলত সমানুপাতিক হারে এই যে এক বাহুর দৈর্ঘ্যে ঘনের আকারে পরিবর্তিত হয়। তাহলে সহজ কথা, আমরা যদি কি চেয়েছে n টু m, অর্থাৎ n এবং m চেয়েছে, m এবং n না কিন্তু আগে চেয়েছে তারপর চেয়েছে m, অর্থাৎ যার কেনারা যত বেশি বড় হবে সেই কিউব আকারে তার ভলিউমটাও বেশি হবে, সহজ কথা। তো এখানে বলাই আছে যে m is 2 is the length of each of cube n, অর্থাৎ m এর ইয়াটা 2 গুণ বড়, কেনারটা 2 গুণ বড়। তাহলে m এর যদি 1 হয় এটা 1 কিউব is 2, এখান থেকে 2 হয় মানে 2 কিউব। তাহলে ক্যালকুলেটর দেখা যায় তাদের এরিয়া রেশিওটা মানে ভলিউম রেশিওটা 1:8। আশা করি বুঝতে পারছেন, এটা খুব বেশি বড় কঠিন কোনো কিছু নয়। আলহামদুলিল্লাহ, এটির মাধ্যমে আমরা 20টা প্রশ্ন সলভ করলাম। আশা করি এখান থেকে স্লাইড জাস্ট অ্যামাউন্ট অফ বুকার মানে ফাইলও আপনি পেয়েছেন। তো তো সবাই জানেন আলহামদুলিল্লাহ, আমি টু বি অনেস্ট ম্যাথের এর আগে কোনোভাবে প্রফেশনাল কোনো মানুষ না। আমি আলহামদুলিল্লাহ এখানে প্রায় আজ থেকে 1.5 বছর আগে আমার ছিল, এখন 1.5 বছর পরে সবাই অনেক রিকোয়েস্ট করার পরও আমি এটা মানে আমার সময় স্বল্পতার কারণে আমি করতে পারি না, এই যে একটা ব্যাচ চালু করতে পারি। তো লাস্টের যে ব্যাচটা ছিল ওটা থেকে আলহামদুলিল্লাহ অনেকেই অনেক বেশি উপকৃত হচ্ছেন। আর আমার যে গ্রুপ আছে সেটা হচ্ছে ম্যাথ এক্সপ্রেস বাই আব্দুল সালাম ফেসবুকে, এটাতে আপনারা কানেক্টেড থাকতে পারেন, ঠিক আছে। আর আমি ম্যাম নিয়ে অনেকদিন ধরে আছি, এটা আমার বেশ একটা ভালো লাগার জায়গা। এমন না যে আমি খুব প্রতিনিয়ত কোর্স চালু করাই, এরকম কোনো প্রশ্নই ওঠে না। আজ 1.5-2 বছর আমার কোনো কোর্স নাই, বা গ্রুপে প্রায় 466 সেটের মতো সমাধান স্মার্ট এবং মাল্টিপল অ্যাপ্রোচে গ্রুপে দেওয়া আছে। এটা ভালো লাগার জায়গা থেকে, জাস্ট খুবই ভালো লাগার জায়গা থেকে আলহামদুলিল্লাহ এটা নিয়ে থাকা আর কি, গবেষণা করা, চিন্তা করা, আপনাদেরকে সমাধানগুলো প্রোভাইড করা। এরপর হচ্ছে যে যারা কোনো কিছু জানার থাকবে তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। আর যদি অ্যাডমিটের কথা চিন্তা করতে চান, লাস্ট যে ব্যাচটা ফিডব্যাক করিয়েছি, এটা একটা ভালো জায়গা, টেস্ট ম্যাথে ভালো লাগাতে পরিণত হবে ইনশাআল্লাহ। সেটাতে অ্যাডমিট হতে পারেন ফিফথ ব্যাচে। এখন ম্যাথে যেমন আছেন তার থেকে অন্তত ভালো থাকবে, অনেক ভালো থাকবে। এটা হচ্ছে আপনি এখানে নক দিতে পারেন। এতটুকু, ঠিক আছে? ওকে ফাইন, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।